জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন, উন্মুক্ত ফ্যাসিস্টের নির্যাতনের চিত্র, ছাত্র জনতার প্রতিরোধের দলিল, অভ্যুত্থানের মহানায়ক জনগণ, বললেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। আন্দোলনে শেখ হাসিনার পলায়নের তৈরি হয় বিজয়ের মহেন্দ্রক্ষণ। গণঅভ্যুত্থান দিবসে জুলাই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ। আমাদের প্রত্যাশা এখনো শতভাগ পূর্ণ হয়নি। 1400 মানুষ শহীদ হয়েছে, ইনশাআল্লাহ এটা পরিবর্তন হবে। শান্তিপূর্ণ দেশ হিসেবে এই বাংলাদেশটাকে দেখতে চাই। ফের বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ফ্যাসিবাদ ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ, বললেন নাহিদ ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, তিতুমিরে উত্তেজনা, জগন্নাথ ও আলিয়া মাদ্রাসায় নিরাপত্তা জোরদার। গণঅভ্যুত্থানের 2 বছরে স্বস্তি ফেরেনি ক্রীড়াঙ্গনে। অ্যাডহক কমিটিতে চলছে অর্ধশত ফেডারেশন, পুরনো সংস্কৃতিকে দায়ী করছেন সংগঠকরা। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি ইশতিয়াক আহমেদ। জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণের ঐতিহাসিক উদ্যোগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন শেষে তিনি বলেন, এই জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে। এ সময় দেশ পথ হারালে জুলাই জাদুঘরে এসে পথ খুঁজে নেয়ার আহ্বান জানান সাবেক প্রধান উপদেষ্টা। জাওদ মাহমুদের প্রতিবেদন। দুর্দণ্ড প্রতাপশালী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাসভবন, যা ছিল ক্ষমতার অপব্যবহারের কেন্দ্রবিন্দু, সেই গণভবন রূপ পেল জুলাই স্মৃতি জাদুঘরে। শেরি বাংলা নগরে 17.68 একরের এই চত্বরের বাম দিকে রিকশার পাদানিতে জুলাইয়ের শহীদ নাফিসের রক্তাক্ত দেহ, মাঝে রিকশা চালক সুজনের আইকনিক স্যালুট, তার ঠিক পাশেই কফিন কাঁধে পিলখানা হত্যাকাণ্ডের প্রতিকৃতি। মূল ভবনে জুলাই গ্রাফিতি, মায়ের কাছে লেখা শহীদ আনাসের চিঠি এবং ভবনের পেছনের অংশে জুলাইয়ের প্রতিরোধের বিভিন্ন স্মৃতি, যেন জুলাই গণ অভ্যুত্থানের এক টুকরো ছবি। অভ্যুত্থানের 2 বছর পূর্তির দিন সকালেই বহুল প্রতীক্ষিত এ জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জাদুঘর ঘুরে দেখা, লাল টেলিফোনে কান পেতে শোনার মুহূর্তগুলো ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রকামী মানুষের আত্মাহুতির বেদনাগাথা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাদুঘরকে ইতিহাসের আতুরঘর উল্লেখ করে দেশ পথ হারালে জুলাই জাদুঘরে এসে পথ খুঁজে নেয়ার আহ্বান জানান। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার ঐতিহাসিক উদ্যোগ। এ জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে
জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের মহানায়ক জনগণ। গণ অভ্যুত্থান কারো ব্যক্তি বা একক দলের নয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। উদ্বোধনের দিনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জন্য উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে বৃহস্পতিবার। 24 জুলাই আগস্টে ঘটা ছাত্র জনতার উপর নিপীড়ন এবং গণহত্যার স্মৃতি এবং 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্মৃতিচিহ্ন সম্বলিত এই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে একটি গণতন্ত্রকামী বাংলাদেশের যে স্মৃতি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সেটি আরও জাগরুক হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জওয়াদ মাহমুদ এখন। গুম, খুন, হত্যা, আয়নাঘর সহ মানবতা বিরোধী নানা অপরাধের পরেও আওয়ামী লীগের অনুশোচনা নেই জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ দেশে ফিরলে প্রতিহত করবে জনগণ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে সরকার কাজ করছে বলে জানান রাষ্ট্রপতি। আগামী আওয়ামী লীগ প্রশ্নে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষ এক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাব্বির রোজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2 বছর আগে এই দিনে 1.5 দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় আজ স্মরণ করছে পুরো দেশ। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ে সেসব বীর সন্তানদের স্মরণ ও আহতদের সংবর্ধনা দিতে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের স্বজনরা ভাতা বাড়ানো, আহতদের উন্নত চিকিৎসা সহ 24-এর বর্বরোচিত হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। গুলির আঘাতে আমার কলিজার প্রায় 2/3 অংশ কেটে ফেলতে হয়, আমার পেটে 30টির অধিক সেলাই রয়েছে। আজও প্রতিটি দিন আমাকে সেই ক্ষতের যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়। 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না, আমি একদম অন্ধ। আসলে দেখতে না পারার যে আর্তনাদটা, দেখতে না পারার যে বেদনাটা, সেটা আসলে যে দেখতে পায় না সে বুঝতে পারবে। যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা স্যালুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। শহীদ পরিবারকে সম্মান করেন, তাদেরকে খোঁজ খবর নেন, যারা অসহায় আছে, যারা এখনো চিকিৎসা থেকে বঞ্চিত আছে, তাদেরকে আপনার চিকিৎসা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। দেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক বলেও মন্তব্য করেন তিনি। যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। 71-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই সরকারের মূল দায়িত্ব জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের জন্য কাজ করা। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। রাষ্ট্রপতি বলেন, খুন, গুম, আয়নাঘর এত কিছুর পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই। ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করবে দেশের জনগণ। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য।
বাংলাদেশে জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। আন্দোলনের ছবি আর ভিডিও যখন সীমানা পেরিয়ে বিশ্বের এদিন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বানানো 24 জুলাই আগস্টে গণ আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর হট্টগোলের সৃষ্টি হয়। প্রামাণ্যচিত্রে 24 আন্দোলনকারীদের যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। এ সময় রাষ্ট্রপতি, উপস্থিত কয়েকজন মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে অনুষ্ঠান ত্যাগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতা। আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। সাব্বির রোজ, এখন, ঢাকা। দেশে আরেকটি বিপ্লব অনিবার্য দাবি করে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াত জোটের সমাবেশে তিনি বলেন, সরকার সংসদে গণভোট অস্বীকার করায় জাতির কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভোটের গণরায় বাস্তবায়নে এবং গণহত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ। ইরানের দিকে তাকান। সমাবেশে জোটের বক্তারা বলেন, নতুন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার আগেই তাদেরকে প্রতিহত করতে হবে। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। লাল সবুজের পতাকার জন্য জুলাই আমাদেরকে যুগে যুগে পথ দেখাবে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এসেছেন। বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত জুলুমের হাত গুটিয়ে নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদ নতুন অ্যাপ্রনে ফিরে এসেছে। কোনো কিছুর বিনিময়ে গণভোটের বাস্তবায়নের দাবি থেকে পিছপা হবে না বিরোধী জোট। মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙুল চুষব? প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। বর্তমান অবস্থা বিবেচনায় আরেকটি বিপ্লব অনিবার্য উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপির সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিবিরের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি তার অতীত ভুলে গেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হলে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। শহীদের রক্তে গড়া ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমরা অটুটে রাখব। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এ সময় ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষ প্রসঙ্গে বক্তারা বলেন, ক্যাম্পাসে টেন্ডার বাণিজ্যের জন্য দখল ও সন্ত্রাস চালাচ্ছে ছাত্রদল। পতিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তারা। মেহরাব সুমন, এখন, ঢাকা। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধিতায় দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। যারা 24 গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, 5 আগস্ট ছিল তাদের জীবনের সেরা সময়। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, গণতান্ত্রিক যাত্রা যেন স্থিতিশীল থাকে। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি।
যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে যেটা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, এবং ফ্যাসিবাদের বিচার। সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে না আসে, গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনো জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। জুলাই গণঅভ্যুত্থান বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক বাস্তবতা। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী জুড়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত থাকছে শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। 2 বছর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানী জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়েছে জুলাইয়ের শহীদদের। একই সঙ্গে বিচার, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠে এসেছে বিভিন্ন পক্ষের প্রত্যাশা ও অবস্থান। বুধবার ভোর 6টা 1 মিনিটে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতার পেছনে পরাজিত শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে। যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা, আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব। এদিকে রাজধানীর গ্যালারি হামিদুজ্জামানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একজন পলাতক আসামিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে না। শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের র্যালিতে সংগঠনটির মহাসচিব আব্দুল কাদের গনি চৌধুরী বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করেছে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একই অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি জানান। চিহ্নিত যারা, প্রকৃত দোষী যারা, তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামীতে কোনো এই ধরনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে জন্ম না হয়। গণঅভ্যুত্থানের 2 বছর পরও জুলাইকে ঘিরে রাজনৈতিক বক্তব্য, বিচার প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার এবং জাতীয় ঐক্যের প্রশ্নই রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। 24 জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী প্রতিরোধের মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবার সেই বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো জুলাই স্মৃতিস্তম্ভের। এছাড়া টিএসসিতে আলোচনা সভায় ঐতিহাসিক ওই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় অবিলম্বে বিচার নিশ্চিত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 24 জুলাইয়ে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব ও প্রতিরোধের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরেই তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মূল রূপরেখা।
বুধবার সকালে জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাইয়ের শহীদ পরিবারদের নিয়ে মলচত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এক পর্যায়ে আমি জানতাম না যে আমরা কোথায় যাব, কারণ পরে টিএসসি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় ঐতিহাসিক এই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল। সেই মানুষগুলোর প্রতি আমরা যখন 2 বছর পরে এসে শ্রদ্ধা জানাই, আমার মতে যেটা হচ্ছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটুকু দিতে পারি যদি আমরা তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কাজ করতে পারি। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে নিরাপদ শিক্ষা ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ আইনের মাধ্যমে জুলাইয়ে নিহতদের বিচারের দাবি জানান শহীদ পরিবারের স্বজনরা। একজন নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার অর্জনের জন্য জীবন দিতে যেন না হয়, এই ফেসিবাদের লক্ষণ দেখা মাত্রই সেটা যেন আমরা প্রতিহত করি। সত্যিকার অর্থে একটা গণমুখী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপনারা আপনাদের অবদান রাখবেন। আইওয়াসের মাধ্যমে আপনারা কোনো কাজ করবেন না। যেই শিক্ষায় কোনো পরবর্তীতে ফ্যাসিস্টে রূপান্তর হতে না দেয়, যেই শিক্ষায় আমার সন্তান যেভাবে জীবন দিয়েছে আর কোনো এরকম আমার মতো আরো ফারহান ফাইজের মতো আরো নিরীহ বাচ্চাকে যেন রাজপথে বা শিক্ষাঙ্গনে জীবন দিতে না হয়। এই জুলাই নিয়ে কোনো দিকে কিভাবে রাজনীতি না করে আমি এই বিনীতভাবে অনুরোধ করব, স্যারদের কাছে একটা কথা বলবো, যে মেধা জন্য আমাদের ছেলে মেয়ে অতটুক জীবন দিয়ে গেছে, এই মেধা প্রত্যেকটা মেধা যেন কাজে পড়ে লাগে। কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান কখনোই সংবিধান মেনে হয় না। সুতরাং আমি মনে করব সংবিধানকে সমন্বিত রাখা আর স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়া একই কথা। এ সময় বাংলাদেশ বিনির্মাণে যারা রক্ত দিয়েছে তাদের কাছে ঋণী উল্লেখ করে ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসতে পারে তাই বৈষম্যহীন দেশ করার আহ্বান জানিয়ে জুলাইকে অন্তরে ধারণ করার তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা অবশ্যই যেন জুলাইকে ভুলে না যাই। আমরা জুলাইকে যদি ভুলে যাই তাহলে আমাদের জন্য দুর্ভোগ আছে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের 5 জনকে সম্মাননা দেওয়া হয়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে একসময়ের গণভবন এখন রূপ নিয়েছে জাদুঘরে। আন্দোলনের নানা স্মারক, আলোকচিত্র আর সেই সময়ের নিদর্শনের পাশাপাশি এখানে উঠে এসেছে ত্যাগ, বেদনা আর সংগ্রামের গল্প। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। কেউ ফিরে গেছেন ঘরে, কেউ বা ফিরতে পারেননি, কেউ এখনও বয়ে বেড়াচ্ছেন সেই সব দিনের স্মৃতি, কেউ এসেছেন কেবলই প্রিয় মানুষটার চিহ্ন খুঁজে পেতে। বুকের ভেতর যে এক অদৃশ্য ভার চেপেছিল জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই তা যেন শরীর জুড়ে ছড়িয়ে পড়ল ছমছমে পরিবেশে। যে ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়ে গণ অভ্যুত্থান নিয়ে এসেছিল বাংলার মাটিতে ছাত্র জনতা, তারই স্মৃতি যেন পরতে পরতে। বুধবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করার পর বিকেলে তা খুলে দেওয়া হয় সবার জন্য। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেকেই ছুটে আসেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন খ্যাত তৎকালীন গণভবনকে দেখতে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষমতার প্রাসাদের এক একটি আসবাব। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে উঠে এসেছে সেই সব দিনগুলোর কথা। 2 বছর আগের কথা একদম স্মৃতিগুলো আমার মাথার মধ্যে একদম স্মরণ হয়ে গেছে। মানে এই 2 বছর আগে যে কাহিনীগুলো ঘটেছে, আমরা যেখানে আসছিলাম, কিভাবে মানুষের যে ভিতরের ক্ষোভগুলা বিস্ফোরিত হয়েছে এখানে এসে। যারা শহীদ হয়েছেন এই কোটার জন্য, এই দেশ থেকে ফ্যাসিবাদী সরকার নিরসনের জন্য, তাদেরকে দেখে আর সেই স্মৃতিগুলো আরো জলজন্ত করে মন থেকে উঠে আসছে। আজকেই আমার ভাইয়ের শহীদ হওয়ার 2 বছর। ও আমাদের কখনো বাসায় বলে যায় নাই, সবসময় আম্মুকে বলতো যে আম্মু আমি একটু বাইরের থেকে আসতেছি বলে একদম পুরা বিকাল সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ খবর থাকতো না, আন্দোলন করে আসতো। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আগামী দিনে এই সরকার একটু সময় দিতে হইব এবং এই যারা শহীদ হয়েছে তাদের বিচার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচারের ব্যবস্থা এই সরকার করবে। ফ্যাসিবাদী সরকারের পতন আর ছাত্র জনতার সাহস, ত্যাগ, প্রতিবাদ আর ইতিহাসের এক অনন্য অধ্যায়ের স্মারকের নাম এখন এই জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরোলেও এখনো যেন স্মৃতিতে দগদগে আন্দোলনরত সেই সময়কার দিন, প্রতিবাদ, প্রতিরোধ এবং মিছিলে মিছিলে উচ্চারিত এক একটি স্লোগান।
জুলাই স্মৃতি জাদুঘরের দেয়ালের কানে কানে সেই স্লোগানগুলো যেন এখনও উচ্চারিত হচ্ছে বারংবার। যখনই পথ হারাতে নেবে প্রিয় মাতৃভূমি, তখনই এই জুলাই স্মৃতি জাদুঘরের প্রতিটি স্মৃতি মানুষকে মনে করিয়ে দেবে এক অভিন্ন ও শক্তির নাম বাংলাদেশ। তানজিলা খান মিম, এখন, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘাতের জেরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনেও গড়েছে উত্তেজনা। বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে ছাত্র শিবির ও ছাত্র দলের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। একই ইস্যুতে তিতুমির কলেজেও ছাত্রদল ও ছাত্র শক্তির মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। অন্যদিকে মঙ্গলবারের হামলার প্রতিবাদে তালাবদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5 দফা দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র শক্তি। বিশৃঙ্খলা এড়াতে সব এলাকাতেই মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। বাকিটা জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রদল সংঘর্ষের জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা সহ কয়েকটি স্থানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এরই ধারাবাহিকতায় বুধবারেও থামেনি উত্তেজনা। দেশজুড়ে পালিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। বিভিন্ন স্থানে কর্মসূচি ঘিরে আবার সংঘাত ও উত্তেজনার ঘটনা ঘটে। বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস ও প্রতিবাদ সভা ঘিরে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হন। তিতুমির কলেজেও একই ধরনের কর্মসূচি ঘিরে সংঘর্ষ হয় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে। এদিকে মঙ্গলবারের হামলার ঘটনার পর বুধবার সকাল থেকেই থমথমে ছিল তালাবদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে হামলার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রশক্তি। সমাবেশ থেকে 5 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। অন্যদিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তবে সেটা আমরা আইনানুগভাবে মোকাবেলা করব। এ সময় ক্যাম্পাসের হলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে 20 মিনিটের ব্যবধানে 7টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময়ে বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইরানের মেহের সংবাদ সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে ওই এলাকা। তবে ঘটনাটির ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। এদিকে ইরাকের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। অবশ্য বিস্ফোরণের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আরব আমিরাত। এবারে খেলা প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরেও পূর্ণাঙ্গ নেতৃত্ব পায়নি দেশের প্রায় 50টি ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়াও সবই কার্যক্রম পরিচালনা করছে অ্যাডহক কমিটির মাধ্যমে। ফেডারেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্তরা অবশ্য এমন পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন বিগত দিনের সংস্কৃতির জন্য। বাকিটা জানাচ্ছেন জুবাইর আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরপরই ক্রীড়াঙ্গনে নাটকীয়তার কেন্দ্রে চলে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের দেশ ছাড়ার মাত্র 2 বছরের ব্যবধানে 3 জন সভাপতি দেখেছে বিসিবি। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের অপসারণের পর অ্যাডহক কমিটির দায়িত্ব শেষে নির্বাচনের মাধ্যমে বিসিবি প্রধানের চেয়ারে বসেন তামিম ইকবাল। বিসিবি ছাড়াও দেশের ক্রীড়াঙ্গনে 52 ফেডারেশনের মধ্যে নির্বাচিত কমিটি এসেছে কেবল ফুটবল আর অলিম্পিক অ্যাসোসিয়েশনে। গণ অভ্যুত্থানের পর কাজী সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে বাফুফে প্রধান হন তাবিথ আউয়াল। তবে ক্রিকেট, ফুটবল কিংবা অলিম্পিক ছাড়া নির্বাচিত কমিটি দেখেনি প্রায় 1/2 ফেডারেশন। অন্তর্বর্তী সরকারের সময় সার্চ কমিটির মাধ্যমে সব ফেডারেশনে দেওয়া হয় অ্যাডহক কমিটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর সেখানেও এসেছে পরিবর্তন। তবে নির্বাচন নয়, আবারও অ্যাডহক কমিটির পথেই হেঁটেছে বর্তমান সরকার। সম্প্রতি 27টি ফেডারেশনে অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে এনএসসি। বিগত সময়ে আমরা দেখেছি যে ফেডারেশনগুলোতে প্রচুর অপেশাদার লোকজন কমিটিতে ছিল যারা আসলে খেলা সম্বন্ধে কিছু জানতো না, যার ফলশ্রুতিতে এই জায়গাটাতে ঠিক করতে হবে এবং এই ঠিক করার ক্ষেত্রে আমাদের
কিছুটা চ্যালেঞ্জ তো নিতেই হচ্ছে। মহিলা ক্রীড়া সংস্থার বিষয় যেটা আমি জানি 8 বছর ধরে অ্যাডহক কমিটি চলছে, আবার আমরা আসলাম। অবশ্যই এতদিন ধরে যেহেতু নির্বাচন হয়নি, ওইটা একটা বিগ চ্যালেঞ্জের বিষয়, কারণ 64টি জেলা 8টা বিভাগ সব মিলে মহিলা ক্রীড়া সংস্থার একটা কাজ আছে। বাকি ফেডারেশনগুলো এখনও পায়নি নতুন কমিটি, ফলে অনেকটাই স্থবির হয়ে আছে সেসব ফেডারেশনের কার্যক্রম। যদিও এনএসসির ক্রীড়া পরিচালকের আশ্বাস, শীঘ্রই নির্বাচিত নেতৃত্ব নিয়ে আসবেন তারা। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যাতে নির্বাচন হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন গণতান্ত্রিকভাবে যারা ক্রীড়াঙ্গনে গুণীজন আছে, ক্রীড়া সংগঠক, কর্পোরেট হাউস আছে, ক্রীড়াবিদ আছে, তারা নিশ্চয়ই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা পরিবেশ পাবে। সব স্থবিরতা পার করে দ্রুতই কার্যকর কমিটি ক্রীড়াঙ্গনের সচল অবস্থা আনবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংগঠকদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।